আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস প্রতিরোধে দেশে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার। অগ্রাধিকার ভিত্তিতে পাবেন চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও বয়স্করা। ফেনী সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদিন হাজারী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওসমানী বিমানবন্দর থেকে 7 কোটি টাকার মূল্যে স্বর্ণ উদ্ধার, দুবাই ফেরত 4 যাত্রী আটক। অভিনেত্রী পরিমণির সকল অশ্লীল ছবি ও ভিডিও সরাতে আইনি নোটিশ, 30 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাকাবলা ইউনিয়নের পুনরায় ভোট গ্রহণের দাবি, পরাজিত 3 প্রার্থীর কারসাজি করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস প্রতিরোধে দেশে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে মঙ্গলবার। এর আগে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হলেও এবার নাগরিকদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। যাদের টিকা দেওয়া হবে তারা SMS পাবেন। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আমেদুল কবির। স্বাস্থ্য সচিব বলেন, করোনা মোকাবেলায় রোববার পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। এরই মধ্যে সুরক্ষা অ্যাপ প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। দেশের টিকার কোনো সংকট নেই। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আমেদুল কবির বলেন, সুরক্ষা অ্যাপ অনেকটা প্রস্তুত। মঙ্গলবার আপাতত ঢাকার কয়েকটি কেন্দ্রে শুরু হচ্ছে। SMS দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও শুরু হবে। এর আগে 19 ডিসেম্বর করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে 17 জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুমিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রনু ভেরোনিকা কস্তা। 19 ডিসেম্বর বুস্টার ডোজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, এই মুহূর্তে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হচ্ছে না। ICT মন্ত্রণালয় 28 ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এরপর থেকে অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে। গত 27 জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন কুমিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। ফেনীর আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদিন হাজারী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। সোমবার বিকেলে রাজধানীর লেবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিজীবনে জয়নাল হাজারী চিরকুমার ছিলেন। লেবেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহের এ খোদা জানান, সোমবার বিকেল আনুমানিক 5:15টায় কার্ডিয়াক বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারের মৃত্যু হয়। 3 দিন আগে তিনি হৃদরোগ সহ নানা সমস্যা নিয়ে CCUতে ভর্তি হন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সোহরাব উজ্জামান সহ একাধিক চিকিৎসকের অধীনে মেডিকেল বোর্ড গঠন করে তারা চিকিৎসা চলছিল। সোমবার সকালে তিনি আরেক দফা হৃদরোগে আক্রান্ত হন এবং লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়নাল হাজারী 1945 সালের 24 আগস্ট জন্মগ্রহণ করেন। সাবেক সংসদ সদস্য আলোচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে 1986, 1991 ও 1996 সালে 3 বার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালের 16 আগস্ট রাতে জয়নাল হাজারীর বাড়িতে অভিযান চালায় তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনী। তিনি তখন পালিয়ে আত্মগোপনে ভারতে চলে যান। 2004 সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। পরে সব মামলা থেকে একে একে অব্যাহতি পান প্রবীণ এই রাজনীতিবিদ। 1.5 শতক পর 2019 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পদ পান তিনি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 11 কেজি 200 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইটের 4 যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। এ সময় ওই 4 যাত্রীকে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। জোসার মেশিন ও আয়রনের ভেতরে করে অভিনব পন্থায় তারা দুবাই থেকে এই স্বর্ণ নিয়ে আসেন। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শেখ মৌলানা আব্দুল জলিলের ছেলে শেখ মোহাম্মদ জাহিদ, কানাইঘাটের কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউটি হাওরের মমতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ। ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ আল আমিন জানান, সোমবার সকাল 9টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ বিমানের BG-248 ফ্লাইটটি ওসমানীতে অবতরণ করে। আগে থেকেই গোপন সংবাদ ছিল ফ্লাইটটিতে স্বর্ণের একটি বড় চালান আসছে। ফ্লাইটে আসা যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় 4 যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের শরীর ও লাগেজ তল্লাশি করে একটি জোসার মেশিন ও আয়রনে করে বিশেষ পন্থায় আনা 11 কেজি 200 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ আল আমিন। কাস্টমস কর্মকর্তারা জানান, আটককৃতরা স্বর্ণ ঢালাই করে জোসার ও আয়রন মেশিনের নিচে লাগিয়ে নিয়ে আসেন। আটককৃতরা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য কিনা এবং এর আগে তারা একই কায়দায় স্বর্ণ নিয়ে এসেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এই স্বর্ণের সাথে সর্বমোট 4 জন যাত্রীকে আটক করতে সমর্থ হয়েছি। তাদের নাম পরিচয় আমি বলছি। শেখ মোহাম্মদ জাহিদ, পিতা শেখ মাওলানা আব্দুল জলিল, বাড়ি নবীগঞ্জ হবিগঞ্জ। দ্বিতীয় যাত্রী হচ্ছেন মকবুল আলী, পিতা আব্দুল আহাদ, তার বাড়ি হচ্ছে কায়স্থগ্রাম, কানাইঘাট, সিলেট। তৃতীয় যাত্রী হচ্ছেন বশির উদ্দিন, পিতা মমতাজ আলী, ঠিকানা কেউটি হাওর, কানাইঘাট, সিলেট। চতুর্থ যাত্রী হচ্ছেন সুলতান মাহমুদ, পিতা নাজিম উদ্দিন, ঠিকানা বাঁশবাড়ি, কানাইঘাট, সিলেট। তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস আইন এবং প্রচলিত ফৌজদারি আইনে ফৌজদারি মামলা দায়ের করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণির সব অশ্লীল ছবি ও ভিডিও সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকি তালুকদার রেজিস্ট্রির ডাকযোগে পরিমণির BFDCর ঠিকানায় নোটিশটি পাঠিয়েছেন। নোটিশের ছবি ও ভিডিও অপসারণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও বা ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত এবং প্রদর্শনযোগ্য ও যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, তা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতেও বলা হয়েছে। চিত্রনায়িকা পরিমণিকে আগামী 30 দিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার নোটিশ উল্লেখ করা হয়। নোটিশটিতে বলা হয়েছে, পরিমণি গত 1 সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার সময় তার হাতের তালুতে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ। এরপর গত 15 সেপ্টেম্বর পরিমণি মামলার শুনানির জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিনও তার হাতের তালুতে আরেকটি অশ্লীল কথা লিখে সবার সামনে তুলে ধরলেন। এরপর দিনগত রাতে পরিমণি নিজের ফেসবুকে 2টি ছবি পোস্ট করেন, যেখানে পরিমণির হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট ও হাতের তালুতে লেখা সেই অশ্লীল বাক্য। প্রায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে ক্যাপশনে পরিমণি লিখেন, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নোটিশে আরও বলা হয়, পরিমণি তার হাতের তালুতে যে সাইন দেখিয়েছেন সেটি অত্যন্ত অসম্মানজনক। তার মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে প্রকাশ্যে এসব অশ্লীলতা প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। এছাড়া 24 অক্টোবর ঢাকার হোটেল রেডিসন ব্লুতে তার 30তম বার্থডে পার্টির আয়োজন করেন। সেদিন পরিমণির গায়ে ছিল লাল রঙের শার্ট, যেটি পেট বরাবর বাঁধার সঙ্গে পরেছিলেন সাদা ধুতির মতো এক ধরনের পোশাক, সেটি আবার লুঙ্গির মতো করে কাচা দেওয়া। সেই সঙ্গে ছিল অশ্লীল অঙ্গভঙ্গির নাচ। হোটেল রেডিসন ব্লুতে পরিমণির জন্মদিনের এই আয়োজন এবং সাজ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা হয়েছে। সেখানে পরিমণির এমন সাজকে অশ্লীল বলে উল্লেখ করা হয়েছে। আইনি নোটিশে আরও বলা হয়েছে, পরিমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী। এ কারণে অনেকেই তার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করেন। ফলে তার অশ্লীল বাক্য, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, পোশাক ও কর্মকাণ্ডের মাধ্যমে শিশু, কিশোর, তরুণ তরুণীরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত 3 প্রার্থী। সংবাদ সম্মেলনে ইউনিয়নের 3টি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। ওই ইউনিয়ন থেকে নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমন মুস্তফাকে প্রিজাইডিং অফিসার ও পুলিশের যোগসাজশে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করেন পরাজিত ওই 3 প্রার্থী।
সংবাদ সম্মেলন করা 3 প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের ফারুক আহমদ ও আনারস প্রতীকের আব্দুল মতিন। সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে 3 প্রার্থী জানান, সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত ও বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত ইমন মুস্তাফাকে পরিকল্পিতভাবে প্রিজাইডিং অফিসার ও পুলিশি যোগসাজশে নির্বাচনে বিজয়ী করেছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আপার কাগাবলা ইউনিয়নের আপার কাগাবলা কেন্দ্র, বেরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও লামা কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশের যোগসাজশে ফলাফল বিলম্বে ঘোষণা করা হয়। এ সময় প্রতিবাদকারী চেয়ারম্যান ও প্রার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। শুধু তাই নয়, এজেন্টের কাছ থেকে সময়ের আগে কৌশলে দস্তখত নিয়ে তারপর পুলিশ দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে ব্যালট বাক্স মৌলভীবাজারের সদরে নিয়ে এসে নিজেদের মতো করে ইমন মুস্তাফাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় নৌকা, চশমা ও আনারস প্রতীকের প্রার্থীকে উপজেলা পরিষদে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে তৎক্ষণাৎ 3 প্রার্থী মৌলভীবাজার সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেসার আহমদকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থীদেরকে পরামর্শ দেন। আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী মুজিবুর রহমান জানান, ইমন মুস্তাফা 2008 সাল পর্যন্ত বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের এক নেতার অদৃশ্য শক্তিতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। কিন্তু নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হন। এরপর কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়, কিন্তু কোনো এক নেতার মদতে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এটি অন্তত অপ্রত্যাশিত ও দুঃখজনক। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।